সিনেমা সঙ্গীত মঞ্চ। আব্দুর রাজ্জাক, জন্ম 23শে জানুয়ারি 1942 সালে কলকাতায়। বাংলাদেশি সিনেমার ইতিহাস তাকে ছাড়া ভাবা যায় না। প্রায় 6 দশক এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বলা যায়, যাদের অভিনয়ে বাংলা চলচ্চিত্র গড়ে উঠেছে তাদের প্রধান ব্যক্তি। তিনি ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। নায়করাজ মৃত্যুবরণ করেন 21শে আগস্ট 2017 ঢাকার ইউনাইটেড হাসপাতালে। প্রয়াত রাজ্জাকের একটি স্মৃতিকথা ছাপা হয়েছিল সাপ্তাহিক বিচরায় 1992 সালের ঈদ সংখ্যায়। অনুলিখন করেছিলেন অনল রায়হান। মূল্যবান লেখাটি সিনেমা, সঙ্গীত, মঞ্চের বন্ধুদের সামনে উপস্থাপন করা হলো। ছেলেবেলার সেই সময়গুলি আমার ফুটবল হাতে নিয়েই কেটে গেছে। স্কুলে পড়তাম তখন। ফুটবলের মাঠে গোলকিপার হিসেবে আমার বেশ নাম ডাক ছিল পাড়ায়। আমরা থাকতাম কলকাতার টালিগঞ্জে। পাড়ার নাম ছিল বাঁশদ্রোণী। যে সময়ের কথা বলছি, সে সময় টালিগঞ্জ ছিল কলকাতার একটি বিখ্যাত জায়গা। এই এলাকাটা সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র ছিল। আমার মনে আছে, কলকাতার প্রায় প্রত্যেকেই টালিগঞ্জের মানুষদের কেন যেন বেশ ভয় করত, খানিকটা অন্য চোখে দেখত। এটা যে আসলে ঠিক কেন তা পরিষ্কারভাবে জানা নেই আমার। তবে সে সময় 50-এর দশকে গোটা কলকাতাতেই একটা ব্যাপার ছিল লক্ষণীয়। তরুণ ছেলেদের মধ্যে সংস্কৃতি চর্চার একটা আগ্রহ ছিল। ফলে প্রতি পাড়াতেই তরুণ বা যুবকদের উদ্যোগে নানা রকম সাংস্কৃতিক বলয় গড়ে উঠত। এর একটি বিশেষ দিক ছিল এই রকম: নিয়মিত মাঠে গিয়ে ফুটবল বা অন্য কোনো খেলায় যারা অংশ নিত, তাদেরই সাধারণত দেখা যেত পাড়ায় পাড়ায় নাটক বা এই ধরনের সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে মেতে থাকতে। আজকের দিনে এমনটা দেখা যায় না। যারা খেলাধুলা নিয়ে মেতে থাকে তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুব কমই দেখা যায়। কিন্তু তখনকার ব্যস্ততা ছিল অন্যরকম, বলতে কি প্রায় উল্টোটাই। ফুটবল ছিল আমার খুব প্রিয় একটি বিষয়। ক্রমেই তার সঙ্গে এসে যুক্ত হলো নাটক। দুটো ক্ষেত্রেই সমান আগ্রহ বোধ করতাম। নাটকটা আমার কাছে আসলে নেশাতেই পরিণত হয়েছিল। আমি বোধহয় তখন ক্লাস 8-এ। সেই সময়ই ঘটল ঘটনাটা। আমাদের স্কুলে একটা নাটক হবে বলে শুনলাম। নাটকটি ছিল আমাদের পাড়ারই এক ভদ্রলোক জ্যোতিময় ব্যানার্জির লেখা, নতুন ইহুদি। ইনি অভিনয়ও খুব ভালো করতেন। নতুন ইহুদি নাটকে একটি কিশোর ছেলের চরিত্র ছিল। ছেলেটি স্কুলে ক্লাস 7-এ পড়ে, পাশাপাশি হকারি করে। এই চরিত্রটিতেই অভিনয় করি আমি। নাটকের দিন চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ছবি বিশ্বাস। সেদিনের একটি ঘটনার কথা মনে পড়ে। এমনিতে অভিনয়ের ব্যাপারে আমি খানিকটা ভীতই ছিলাম, কিন্তু মঞ্চে অভিনয় করার সময় হঠাৎ করেই ভয় কেটে যায় আমার। স্যারেরা বলেছিলেন আমার মধ্যে নাকি কোনো জড়তা ছিল না। যাই হোক, নাটকে একটি দৃশ্য ছিল এরকম, যেখানে আমার বাবা মারা যায়। স্ক্রিপ্ট অনুযায়ী এখানে কাঁদতে হবে আমাকে। আমি কাঁদলাম ঠিকই, কিন্তু সে কান্না দর্শকরা দেখতে পেল না। অডিয়েন্সের দিকে পিছন ফিরে উল্টো দাঁড়িয়ে কান্নার অভিনয় করলাম আমি। নাটক শেষ হবার পর ছবি বিশ্বাস আমাকে একটা চড় লাগালেন, আদরের চড়। হাসতে হাসতে তিনি আমাকে বললেন, স্টেজ পারফরমেন্সের সময় কখনো দর্শকদের দিকে পিছন ফিরে দাঁড়াতে নেই। এটা ঠিক না। এই ঘটনাটি আমার জীবনে একটি মস্ত বড় স্মৃতি। এর কিছুদিন পর থেকেই ছবি বিশ্বাসের কাছে আবৃত্তি শিখতে শুরু করলাম আমি ছাড়াও আরও অনেক ছেলেই তার কাছে আবৃত্তি শিখত। ছবি বিশ্বাসের বাসা ছিল আমাদের স্কুলের পাশেই। প্রতি রবিবার তার কাছে আবৃত্তি শিখতে যেতাম। ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম। যা শেখাতেন তা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতাম। অভিনয়ের উপরে ঠিক অভিনয়ের স্টাইলে আবৃত্তি শেখাতেন তিনি। বেশ কিছুদিন ওনার কাছে আবৃত্তি শিখেছি আমি। সে সময় আমার সঙ্গে আর যারা তার কাছে আবৃত্তি শিখতে যেত, তাদের অনেকেই পরবর্তী সময়ে বিখ্যাত হয়েছেন, যেমন দিলীপ রায়। ইনি একজন বড় অভিনেতা হয়েছেন। মূলত এই সময় থেকেই একটু একটু করে অভিনয়ের সঙ্গে জড়াতে শুরু করি আমি। 62 সালে বিখ্যাত পরিচালক পীযূষ বোসের নাট্যদল রঙ্গসভাতে যোগ দিলাম। দিলীপ রায়ও এ দলে নিয়মিত কর্মী ছিলেন। এমনকি আমার শ্রদ্ধার পাত্র ছবি বিশ্বাস রঙ্গসভার প্রেসিডেন্ট ছিলেন একসময়। রঙ্গসভাতে যুক্ত হওয়ার ফলে নাট্যচর্চার আগ্রহ আরও বেড়ে যায় আমার। ধীরে ধীরে নাটকই হয়ে ওঠে আমার সবকিছু। আমার চিন্তাভাবনা, উৎসাহ, উদ্দীপনা, ব্যস্ততা সবটাই হতে শুরু করে নাটককে ঘিরেই। রঙ্গসভার পাশাপাশি পাড়ায় আমরা কিছু বন্ধুবান্ধব মিলে তখন আরেকটি নাটকের দল গড়ে তুলি। এর প্রধান উদ্যোগটা আমিই নিয়েছিলাম। অভিনয়ের প্রথম 20টি বপন হয়েছিল কিন্তু আমার একদম ছোট থাকতেই। তখন 5-এ পড়ি। আমাদের স্কুলের নাম ছিল কানপুরা স্কুল। এখানে মর্নিং শিফটে মেয়েরা আর সকাল 11টা থেকে ছেলেরা পড়ত। তবে স্কুলের বার্ষিক ফাংশন বা অন্যান্য অনুষ্ঠানে ছেলেমেয়ে সবাই একসঙ্গেই অংশ নিত। এমনি এক বার্ষিক অনুষ্ঠানে স্কুলের নাটক হলো।
আমি অভিনয় করলাম এতে। সেই সময় স্ত্রী চরিত্র বর্জিত ছাপানো নাটকের স্ক্রিপ্ট পাওয়া যেত। আমাদের স্কুলের স্পোর্টস টিচার যতীন্দ্র মুখার্জির নির্দেশনায় এ ধরনেরই একটি নাটক করার পরিকল্পনা করা হলো। স্যার আমাকে নাটকের মূল চরিত্রটিতে অভিনয় করার জন্য বললেন। এতটা আশ্চর্য বোধহয় সে সময় আর কারো কোনো কথাতে হইনি আমি। স্যারকে সরাসরি জানিয়ে দিলাম আমার দ্বারা অভিনয় হবে না। কিন্তু স্যার নাছোড়বান্দার মতোই আমাকে বোঝাতে লাগলেন এবং বললেন, আমি জানি তুমি ঠিকই অভিনয় করতে পারবে। শেষ পর্যন্ত স্টেজে উঠলাম আমি। ঘেমে নেই আমার অবস্থা তখন যাচ্ছে তাই। এত লোকজনের সামনে অভিনয় করতে গিয়ে লজ্জায় আমি এতটুকু হয়ে গেলাম। যাক, ভালোই উতরে গেলাম আমি। প্রত্যেকেই প্রশংসা করল, বাহাবা দিল। প্রচণ্ড তালির আওয়াজে আমি কেমন বিমূঢ় হয়ে পড়লাম। আর ঠিক তখনই অনেকটা নিজের অগোচরেই অভিনয়ের বীজ বপন হয়ে গেল আমার মধ্যে। তাছাড়া সেদিনের সেই নাটকের পর থেকেই পাড়ায় কিংবা স্কুলে আমার ভাবমূর্তিই পাল্টে গেল। খেয়াল করলাম আশপাশে সবাই আমাকে একটু যেন ভিন্ন চোখে দেখতে শুরু করলো। স্কুলের স্যারদের কাছে হঠাৎ করে আমার আদর বেড়ে গেল। বিপ্লব চরিত্র অভিনয় করে আমার জীবনধারাতেই একটা বিপ্লব হয়ে গেল যেন। এরপর থেকে পাড়ায় ছোটখাটো দু একটা ফাংশনে আমার ডাক আসতে লাগলো। সেই প্রথম কৈশোরেই রবীন্দ্রনাথের ডাকঘরে খোকাবাবুর বা শরৎচন্দ্রের মহেশ নাটকে আমিনের চরিত্রে অভিনয় করলাম। 50-এর দশকের শুরুর দিকের ঘটনা এগুলো। বলতে কি, পাড়ার ছেলেদের কাছে আমার খাতির বেড়ে গেল। পাড়াতে রাজা নামটা বেশ জনপ্রিয় হয়ে উঠল। রাজা আমার ডাকনাম ছিল। ফলে চারপাশের পুরো পরিবেশটাই যেন আমাকে অভিনয়ের দিকে ঠেলে দিল, যা ক্লাস 8-এ নতুন ইহুদি নাটকে কাজ করার পর একরকম চূড়ান্তই হয়ে গেল। তবে তখনও চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে কোনো ভাবনা ছিল না আমার। তাছাড়া ফিল্মে অভিনয় এ ব্যাপারটা আমার কাছে অসম্ভব মনে হতো। এই অসম্ভব ব্যাপারটি যে একদিন সম্ভব হবে, এবং শুধু সম্ভবই নয়, চলচ্চিত্রের নায়ক হিসাবে আমার যে এই প্রতিষ্ঠা আসবে, তা কি ভেবেছিলাম আমি? যা হোক, রঙ্গসভার পাশাপাশি আমরা বন্ধুবান্ধব মিলে পাড়ায় আরেকটি নাটকের দল গড়লাম। এর প্রধান উদ্যোগটা আমিই নিয়েছিলাম। আমাদের দলে স্বভাবতই কোনো মেয়ে ছিল না। মনে আছে, সেজন্য নাটক মঞ্চায়নের সময় নারী চরিত্রের জন্য মেয়ে পারফর্মারের খোঁজ করতে হতো আমাদের, এবং তাদেরকে নাটকে অভিনয়ের জন্য পারিশ্রমিক দিতে হতো। এটা সম্ভবত 59-60 সালের দিকের কথা। সে সময় 200, 300, 400 বা 500 টাকায় এইসব প্রফেশনাল অভিনেত্রীদের ভাড়া করতাম নাটকের জন্য। এতে অবশ্য আমাদের বাড়তি বেশ কিছু টাকা খরচ হতো, তবে তার জন্য দুঃখ ছিল না আমাদের। বিশেষ করে এই সময়টাতে প্রচুর টাকা উড়িয়েছি আমি। কলকাতায় আমাদের পরিবারের আর্থিক অবস্থা বেশ সচ্ছলই ছিল। ফলে আমার টাকা পয়সার কোনো সমস্যাতে পড়তে হয়নি কখনো। নাটকের জন্য নিশ্চিন্তে টাকা খরচ করতাম। এ ব্যাপারে আমার মেজ ভাই যথেষ্ট সাহায্য করতেন আমাকে। তার নাম ছিল আব্দুল গফুর। বড় ভাইয়ের নাম আব্দুস শুকুর। এছাড়া 3 বোন, সাবরুন্নেসা, আশিরুন্নেসা এবং শাফিউন্নেসা। মেজ ভাই ছাড়া বোনরা প্রত্যেকেই নাটকের ব্যাপারে উৎসাহ দিয়েছে আমাকে। আমার নাটক তারা দেখতে যেত, আমার অভিনয় দেখে খুশি হতো এবং যতটুকু সম্ভব সব রকম সাহায্য করত। এক্ষেত্রে আমার বড় ভাই কেবল ব্যতিক্রম। তিনি এসব পছন্দ করতেন না। অন্যান্য আত্মীয় স্বজনরাও আমার নাটক করাটাকে খারাপ চোখে দেখতেন। এর কারণও অবশ্য ছিল, ধর্মের দিক থেকে আমাদের পরিবার যথেষ্ট গোড়া ছিল। মোল্লা পরিবারের একটি ছেলে নাটক করে বেড়াবে, তা আমার মুরব্বী আত্মীয় স্বজনরা ভাবতেও পারতেন না। নানা রকম ধর্মীয় অনুশাসন মেনে চলতেন তারা। বলতে কি, অমনধারা একটি গোড়া মুসলিম পরিবারের বলয়ে থেকে কিভাবে যে আমি নাটকের সঙ্গে জড়িয়ে গেলাম এবং পরবর্তীকালে ফিল্মে অভিনয় করতে শুরু করলাম, তা এখনও আমার কাছে একটা ধাঁধা। তবে সংস্কৃতি চর্চার জন্য আমাদের পারিবারিক অনুশাসন বা রীতিনীতিগুলো অনুকূলে না থাকলেও পরিবারের বাইরে, পাড়ায় এবং আমার চারপাশ ঘিরে যে পরিবেশটা ছিল, সেটাই আমাকে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বুদ্ধ ও ধরে রাখতে পেরেছিল। সে সময়ে টালিগঞ্জে ফিল্মের স্টুডিওগুলো ছিল। আমাদের বাড়ির আশেপাশেই চলচ্চিত্রের সেকালের বিখ্যাত সব লোকজন থাকতেন, যেমন ছবি বিশ্বাস, মঞ্জু দে, পীযূষ বোস, সাবিত্রী চ্যাটার্জি, রবি ভট্টাচার্য এরা। আসলে আমার পারিপার্শ্বিক পরিবেশটাই ছিল ফিল্মের বা নাটকের, যা যে মাত্রাতেই হোক প্রভাবিত করেছে আমাকে। রঙ্গসভায় থাকাকালীন সময়টাতেই চলচ্চিত্রের সঙ্গে অল্প অল্প করে যোগাযোগ ঘটতে শুরু করে আমার। পীযূষদার সঙ্গে টালিগঞ্জে স্টুডিওতে গেলাম বেশ কয়েকবার। প্রচণ্ড কৌতূহল নিয়ে ফিল্মের শুটিং দেখতাম। সে সময় উত্তম কুমারের দারুণ ভক্ত ছিলাম আমি। স্টুডিওতে সামনাসামনি তাকে দেখে কি আনন্দই না পেয়েছিলাম আমি। এমনিভাবে স্টুডিও পাড়ায় ঘুরতে গিয়ে তখনকার দিনের কলকাতার বাংলা ছবির সব অভিনেতা অভিনেত্রীদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। উত্তম কুমারের ভাই তরুণ কুমারের সঙ্গেও পরিচয় হয়েছিল সে সময়। উত্তম কুমারের সঙ্গেও পীযূষ দাই পরিচয় করিয়ে দেয় আমাকে। আগেই বলেছি উত্তম কুমারের ভক্ত ছিলাম আমি। পরিচয় করিয়ে নেওয়ার সময় পীযূষ দা তাকে সেভাবেই বললেন, এই যে তোমার একজন গোড়া ভক্ত। পরবর্তী পর্যায়ে পীযূষ বোসের ছবিতে উত্তম কুমার যখন কাজ করছিলেন, সে সময় তার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে আমার। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। আমি এখানে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়াতে প্রচণ্ড খুশি হয়েছিলেন তিনি। তার ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছিলেন, আমি গিয়েছিলাম।
আসলে খুবই অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল তার সঙ্গে আমার। এটাও আমার জীবনের একটি উল্লেখযোগ্য বিষয়। উত্তম কুমারের মৃত্যুর পরে তার বারিশায় গিয়েছিলাম। তার সঙ্গে সম্পর্কের কথা সুপ্রিয়া দেবীও জানত। বলতে কি তার মৃত্যুতে একটা আঘাতই যেন পেয়েছিলাম আমি। উত্তম কুমার একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। অভিনয় দিয়ে দর্শকের হৃদয়কে অদ্ভুতভাবে জয় করতে পারতেন তিনি। সেই ছেলেবেলায় তার ছবিগুলি দেখে কিংবা স্টুডিও পাড়ায় সামনাসামনি তাকে দেখে যে অনুভূতি হতো আমার, তা ব্যাখ্যা করা সম্ভব নয়। ৬২ সাল থেকে বলা চলে চলচ্চিত্রে ঘোরাঘুরি শুরু হয় আমার। সে সময় বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলাম। ছবির নাম যতদূর মনে পড়ে পঞ্চতিলক, এতটুকু আশা, রতনলাল বাঙালি, শিলালিপি, এসবের পেছনে পীযূষদার অবদান অবশ্য সবচেয়ে বেশি। তার সঙ্গে ছিলাম বলে চলচ্চিত্রের সঙ্গে যোগাযোগ ঘটে আমার। অভিনয়ের ব্যাপারে তার কাছ থেকে পরিপূর্ণ উৎসাহ পেয়েছি, শিক্ষাও নিয়েছি অনেক। উনি খুব যত্ন নিয়ে শেখাতেন আমাদের। অভিনয়, নাটক বা চলচ্চিত্রকে অপরিসীম ভালোবাসতেন তিনি। মূলত পীযূষদার হাত ধরেই ফিল্মে আসি আমি। স্টুডিওতে ২-১ দিন ঘোরাঘুরি করার ফলে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ জন্মাতে শুরু করে আমার। এক্ষেত্রে উত্তম কুমার একটি শক্তিশালী প্রেরণা। সে সময় নিয়মিত ছবি দেখতাম, তবে বরাবরই বাংলা ছবির প্রতি টান আমার বেশি ছিল। হিন্দি ছবি দেখতাম না, যদিও দিলীপ কুমার বা রাজ কাপুরের ভক্ত ছিলাম। বাংলা ছবির ক্ষেত্রে উত্তম কুমারের কোনো ছবি মিস করতাম না। আর সেই উত্তম কুমারকে প্রথম সামনাসামনি দেখা করেই অভিনয় করার ইচ্ছা জাগে আমার। তাকে দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম, আহা, কোনোদিন যদি আমি তার মতো হতে পারি। একজন বিখ্যাত শিল্পী, একজন জনপ্রিয় নায়ক। পীযূষদা আমার ভেতরের এই সুপ্ত ইচ্ছা বা বাসনার ব্যাপারটা বুঝতে পারতেন, ফলে ফিল্মে আসার ব্যাপারে সাহায্য করেছিলেন তিনি। যদিও সেই সময়টাতে পীযূষদা আমাকে বেশ কয়েকবারই বলেছিলেন, এখনই ফিল্মে এত বেশি ঘেঁষার জড়িয়ে পড়ার কোনো দরকার নেই, বরং আরও বেশি করে নাটক করে যাও। এতে অভিনয়ের অনুশীলনটা তোমার আরও বেশি হবে, আর এটাই বেশি প্রয়োজন। অভিনয় জীবনের শুরুতেই পীযূষ বোসের মতো এমন একজন শিল্পীর সান্নিধ্য পাওয়া আমার জন্য নিঃসন্দেহে একটা সৌভাগ্যের ব্যাপার। ঢাকায় আসার আগের গোটা সময়টাই বলতে কি তিনি আমাকে ক্রমাগত শিখিয়ে গেছেন। যাই হোক, যে সময়ের কথা বলছি আমার বয়স তখন 17-18 এরকমই হবে। অভিনয় তো ছেলেবেলা থেকেই নেশায় পরিণত হয়েছিল। এবার তার আগে আরেকটি শব্দ জুড়ে গেল, ফিল্মে অভিনয়। এই নেশার কারণেই 61তে বম্বে পালিয়েছিলাম আমি। ইচ্ছা একটাই, যে করে হোক ফিল্মে অভিনয় করতেই হবে এবং নায়ক হতে হবে। বম্বেতে তখন একটাই ফিল্ম ইনস্টিটিউট ছিল, পুনা তখন হয়নি। মুখার্জি স্টুডিওতে ছোটখাটো মোটামুটি এই ফিল্ম ইনস্টিটিউটে প্রায় 9 মাসের মতো ফিল্মের উপর পড়ালেখা করেছিলাম আমি। অশোক কুমার বাবুর শালা নিখিল ব্যানার্জির কথায় এখানে ক্লাস করতে শুরু করি আমি। মিস্টার নয়ার শেখাতেন আমাদের। টাকা পয়সার ব্যাপারে কোনো দুশ্চিন্তা ছিল না আমার। ভাইদের কাছ থেকে টাকা চেয়ে কোনো দিন শূন্য হাতে ফিরতে হয়নি আমার। বম্বেতে তারাই আমাকে ফেফ টাকা পাঠাতো। তবে আর্থিক দিক থেকে তেমন সমস্যা না থাকলেও অন্য সব রকম কষ্টাই সেখানে করতে হয়েছে আমাকে। বোম্বে শহরের কেন্দ্রে দাদরা নামের একটি জায়গায় বেশ কয়েকজন বাঙালি আমরা একসঙ্গে মেস করেছিলাম, কিন্তু সেখানে 8-9 মাসের বেশি থাকতে পারলাম না আমি। আসলে সেখানকার সিস্টেমগুলোর সঙ্গে সম্ভবত খাপ খাওয়াতে পারিনি আমি। তবে পরবর্তী সময়ে এই 8 মাসের শিক্ষা আমার কাজে লেগেছে। বোম্বে থেকে ফিরে এসে পুনরায় পীযূষদার রঙ্গশালায় যোগ নিলাম। 59 থেকে আমি মোটামুটি সিরিয়াসলি মঞ্চে পারফর্ম করতে শুরু করি। 61তে বম্বে চলে যাওয়ায় নাটকের সঙ্গে বিচ্ছিন্নতার সৃষ্টি হলেও ফিরে আসার খুব কম সময়ের মধ্যেই আগের মতোই নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সেই সময় 62 সালে বিয়ে করলাম আমি লক্ষ্মীকে। এরপর 64 সালে ঢাকা আসার আগে পুনরায় আমি বোম্বে যাওয়ার সিদ্ধান্ত নেই। মানসিকভাবে প্রস্তুত করলাম নিজেকে, যাওয়ার ব্যাপারে পুরোপুরি তৈরি হয়ে গেলাম। কিন্তু বোম্বে যাওয়ার ব্যাপারে বাদ সাধলেন সেই পীযূষদাই। আমাকে বললেন, ফিল্মে যখন তোর এত বেশি আগ্রহ জমেছে তখন তাকে ঠিকমতো কাজে লাগানো উচিত। বোম্বে না গিয়ে তুই বরং পাকিস্তান চলে যা। তার মতে বোম্বেতে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা, তাছাড়া সেখানে আমাকে সাহায্য করার মতো তেমন কোনো লোক নেই। সুতরাং তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাওয়াই যৌক্তিক। তিনি বললেন, আর তাছাড়া পূর্ব পাকিস্তানে সবেমাত্র নতুন একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ফলে সেখানে তোর সুবিধা হবে অনেক বেশি। পীযূষদার কথা মতো তাই করলাম। 64 এপ্রিলে বউ বাচ্চা সহ মাইগ্রেশন করে চলে আসলাম এখানে ঢাকায়। বাকি পুরো পরিবার আমার কলকাতাতেই থেকে গেল। আমার ভাগের সমস্ত সম্পত্তি ভাইদের দিয়ে দিলাম। তাদেরকে জানিয়ে নিলাম যে এগুলোর কোনো কিছু আমার প্রয়োজন নেই। আসলে এই সমস্ত বিষয় আশয়গুলোর চাইতে সে সময়ে চলচ্চিত্রে অভিনয়ের স্পৃহাই আমার মধ্যে কাজ করেছে বেশি। অনেকের কাছে এটা বাড়াবাড়ি বলে মনে হতে পারে, হওয়াটা স্বাভাবিকও। কিন্তু তবু অর্থেই তখনকার দিনগুলোতে টাকা, বিষয় সম্পত্তি এসবের প্রতি আমার কোনো মোহ ছিল না। অভিনয়টাই ছিল আমার একমাত্র মোহ। তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসার পেছনে আরও একটি কারণও তখন আমার ছিল, আর তা হচ্ছে 64 সালের সেই ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা।
এই দাঙ্গা আমার ভেতরে গোটা জীবনের জন্য একটা স্থায়ী দাগ কেটে গেছে। কলকাতায় পরিচিত সবারই সঙ্গে মিশতাম আমি সমান আন্তরিকতা নিয়েই। ধর্ম বা জাত নিয়ে মাথা ঘামাতাম না। সত্যি বলতে কি, আমাদের পাড়ায় বা আশপাশের সবাইকেই দেখেছি ধর্মবর্ণের ভেদাভেদ টানতেন না এবং আন্তরিকতা নিয়ে একজন আরেকজনের সঙ্গে মিশত। মুসলমান বলে পাড়ায় বা স্কুলে, নাটকে কিংবা ফুটবলের মাঠে আমাকে কোনো রকম বিব্রত অবস্থার মধ্যে পড়তে হয়নি কখনো। কোনোরূপ পক্ষপাত বা এ জাতীয় কোনো কিছু চোখে পড়েনি আমার। তবে ফিল্মে কম বেশি এর সমস্যা ছিল বলে মনে হয়েছে আমার। ঢাকায় জহির রায়হানের সঙ্গে যোগাযোগ হলো আমার। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে বলেছিল আমাকে। তিনি তখন এফডিসিতে 1 নং ফ্লোরে বাহানা ছবি শুটিং করছিলেন। সেখানে অবশ্য তার সঙ্গে কথা হলো না। তার পার্মানেন্ট এডিটর এনাম সাহেব আমাকে রবিবার জহির রায়হানের বাসায় যেতে বললেন। আমি গেলাম। আমার সঙ্গে খুব নর্মালি কথা বললেন তিনি। আমার ছবি দেখলেন, বললেন আগামী 1 সপ্তাহ আমি যেন দাড়ি না কাটি এবং তার সঙ্গে দেখা করি। উত্তেজনায় কাটল আমার পরের কয়েকটা দিন। তখনও জানি না আমাকে নিয়ে পরিকল্পনাটা কী তার। নির্দিষ্ট দিনে তার সঙ্গে দ্বিতীয়বারের মতো দেখা করলাম। তিনি আমাকে প্রচণ্ড অবাক করে দিয়ে জানালেন তার নিজেরই লেখা একটি উপন্যাস থেকে ছবি করবেন তিনি, এবং সে ছবিতে নায়কের চরিত্রেই আমাকে নেবেন। লেখাটি আমাকে পড়তে আর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বললেন জহির রায়হান সাহেব। আমার কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল। এত বড় একজন পরিচালক আমাকে শুরুতেই নায়কের চরিত্রে নিতে চাচ্ছেন ভেবে কোনো কিনারা করতে পারলাম না আমি। 1000 বছর ধরে হলো সেই উপন্যাস, কিন্তু সেটাতে তার হাত দেয়া হলো না। বাহানা তেমন না ব্যবসা করায় তিনি সম্ভবত তখনই চাইছিলেন না নতুন ছবির কাজ শুরু করতে। এদিকে বেশ কিছুদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আমার। এদিকে আমার আর্থিক অবস্থা শোচনীয় হয়ে উঠল। কি করব ভেবে পাচ্ছিলাম না। 65 সালের শুরুতে, তখন চলার মতো কোনো অবস্থাই নেই আমার। এদিকে এই সময়টাতেই টিভিতে সংবাদ পাঠকের জন্য অডিশন দিয়েছিলাম আমি। সংসার চালানোর জন্য এটা করেছিলাম। অডিশনে পাশ করলাম আমি। এই সময় জামাল আলী খান সাহেব আমাকে ডেকে বললেন, তুমি না অভিনয় করো, সংবাদ পাঠক হিসাবে অডিশন দিলে কেন? আমি তাকে জানালাম যে এই মুহূর্তে আমার চলার মতো কোনো অবস্থাও নেই, ফলে কিছু টাকা অন্তত পাওয়া যাবে সংবাদ পাঠক হলে। সেই সময় টিভির প্রধান কর্মকর্তা ছিলেন কলিম শরাফি। জামাল আলী খান সাহেব আমার ব্যাপারে তার সঙ্গে আলাপ করেন। তখন টিভিতে ঘরোয়া নামে একটি সাপ্তাহিক কমার্শিয়াল নাটক হতো। আমার সেখানে সুযোগ হয়ে গেল। বলতে কি, তখন এটাই আমাকে অনেকটা সেভ করল। প্রতি সপ্তাহে 70 টাকা করে পেতাম আমি এই নাটকের জন্য। তখনকার দিনে প্রতি সপ্তাহে 70 টাকা করে মানে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। টেলিভিশনের এই নাটকটি আমি নায়ক হয়ে যাওয়ার পরও 2 বছর করেছি, 65 থেকে 67 পর্যন্ত। এর মধ্যেই একদিন শুনলাম জহির সাহেব নাকি আমাকে খুঁজছেন। সঙ্গে সঙ্গেই দেখা করলাম আমি। তিনি জানালেন আমাকে তার পরবর্তী ছবি বেহুলার নায়কের চরিত্রে কাস্ট করেছেন। আগের বারের মতো বিমূঢ় হয়ে গেলাম আমি। বেশ কিছুদিন আমি কোনো যোগাযোগ রাখিনি। অথচ এই ফাঁকে তিনি বেহুলার পরিকল্পনা, চিত্রনাট্য বা সংশ্লিষ্ট কাজগুলো করে ফেলেছেন, এবং এত সব ব্যস্ততার মধ্যেও আমার কথা মনে রেখেছেন দেখে অবাক হয়েছি। এর মধ্যে তিনি নিপ্পন নামে একটি সংস্থা করেছিলেন। এই সংস্থায় আমি ছিলাম। স্টাফ হিসেবে নিপ্পনে নাদিমও ছিলেন। আসলে আমি আর নাদিম একসঙ্গেই চলচ্চিত্রের ক্যারিয়ার গড়ে তুলতে শুরু করি। একই বছরে দুজনে ফিল্মে ইন করি। সে স্ট্রাগল করছে আমার মতোই। পার্থক্য একটাই, সে তখন ব্যাচেলার আর আমি তখন এক বাচ্চার পিতা। আর একই সময়েই আমাদের দুজনের প্রথম ছবি মুক্তি পায়, তার চোকরি, আমার বেহুলা। 65 মারামারির সময়ে বেহুলা ছবির জন্য চুক্তিবদ্ধ হলাম। শুটিং শুরু হলো ওই বছরের শেষের দিকে। নায়ক হিসেবে আমার প্রথম সাইনিং মানি 500 টাকা। বেহুলায় অভিনয়ের জন্য বলতে কি কোনো টাকা না পেলেও আপত্তি থাকত না আমার। শুরুতেই নায়ক হিসেবে পর্দায় আসার সুযোগ পেয়েছি আমি, উপরন্তু জহির রায়হানের মতো একজন বড় মাপের চলচ্চিত্রকারের ছবিতে। এটাই ছিল আমার জন্য যথেষ্ট পাওয়া। বেহুলা রিলিজ হলো 66-তে এবং বাম্পার হলো, ফলে সামনের রাস্তা আমার জন্য উন্মুক্ত হয়ে গেল। কষ্টের দিনগুলি অতীতে পরিণত হতে লাগল। আমি আর আটকালাম না। আসলে চলচ্চিত্রে আমার এই প্রতিষ্ঠা, সাফল্য, এর পিছনে যে মানুষটার অবদান অনস্বীকার্য, সেই জহির রায়হানকে আজ প্রাণ ভরে স্মরণ করছি আমি। চলচ্চিত্রের সেই শুরুর সময়টায় তিনি আমাকে যেভাবে সাহায্য এবং সুযোগ দিয়েছেন তা সাধারণত কোনো মানুষ করে না। যে কোনো উপদেশের প্রয়োজন হলেই তার কাছে চলে যেতাম আমি। তার কাছ থেকে কোনো ভুল সাজেশন পাইনি আমি কখনো। আমার জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল গাইডের। একজন বিচক্ষণ গাইডের মতোই আমাকে চালিয়েছেন তিনি। আমার সঙ্গে একেবারে সেই প্রথম দিন থেকে চমৎকার ব্যবহার করে এসেছেন তিনি। আমার সঙ্গে তিনি শিক্ষকের মতো ব্যবহার করেননি, করেছেন বন্ধুর মতো। তিনি আমার শিক্ষকই ছিলেন।
যত্ন নিয়ে তিনি আমার অভিনয় পর্যবেক্ষণ করেছেন, মতামত দিয়েছেন, ভুল শুধরে দিয়েছেন। ইন্ডাস্ট্রির সবাই যখন আমাকে খারিজ করে নিতে চাইল, সাক্ষাতেই তিনি তখন আমাকে টেনে নিলেন। জহির রায়হানকে আমার কাছে ফেরেশতার মতোই মনে হতো। আমার দ্বিতীয় ছবি ছিল আনোয়ারা, তবে আগে মুক্তি পায় আগুন নিয়ে খেলা। ধীরে ধীরে জীবনের সঙ্গে সংগ্রামে জিততে শুরু করেছিলাম আমি। পুরোপুরি সফল অবস্থায় তখনও না এলো, অন্তত বাড়ি ভাড়াটা আমি সময় মতো দিতে পারতাম। আমার এই একটা অভ্যাস ছিল, না খেয়ে হলেও বাড়ি ভাড়া আমি ঠিক সময়ে দিতাম। নিজেকে একজন শিল্পী হিসেবেই গড়ে তোলার চেষ্টা করেছি আমি। তাই বাড়ি ভাড়াকে কেন্দ্র করে কোনো রকম হইচই পছন্দ করতাম না আমি। টাকার জন্য বাড়িওয়ালা আমাকে অপমান করবে, আমার সম্মানে আঘাত করবে, তা ভাবতেও পারতাম না। এতে শিল্পী হিসাবে আমার মর্যাদাটুকু ধূলিসাৎ হয়ে যাবে বলে মনে করতাম। ফলে এই জিনিস পরিষ্কার রাখার চেষ্টা করতাম আমি। আগুন নিয়ে খেলা মুক্তি পাওয়ার পর থেকে আমার সেই কঠিন জীবনের অবসান ঘটে এবং হঠাৎ করেই অভাবিত সাফল্য আসে। আসলে বেহুলা হিট করার পরও ইন্ডাস্ট্রির অন্যান্য নির্মাতারা আমার ব্যাপারে উৎসাহ দেখাতে চাননি। তাদের ধারণা ছিল এ ধরনের মিথোলজি কিংবা ফোক ছবিতেই দর্শকেরা আমাকে দেখতে চাইবে, সোশ্যাল ছবিতে নয়। জহির ভাই অবশ্য চ্যালেঞ্জ করেছিল, এই শিল্পী সোশ্যাল ছবিরই শিল্পী। আগুন নিয়ে খেলা রিলিজ হওয়ার পর জহির ভাইয়ের কথা সঠিক প্রমাণিত হলো। ফলে দ্রুত ইন্ডাস্ট্রিতে আমার চাহিদা সৃষ্টি হলো। আসলে আগুন নিয়ে খেলা ছিল আমার ফিল্ম ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলস্টোন। সে সময় স্টার হলে বেহুলা এক নাগারে ২৬ সপ্তাহ আর আগুন নিয়ে খেলা ২৮ সপ্তাহ চলেছিল। দীর্ঘ কষ্টের পর সচ্ছলতা আসলো আমার তখন থেকেই। ৬৬ সাল থেকেই এই সময় শুরু। জীবনের সেই কষ্টের দিনগুলোয় আমার স্ত্রী লক্ষ্মীর ভূমিকা ছিল শক্তিশালী প্রেরণার মতো। সব ধরনের কষ্টই শুয়েছে সে হাসতে হাসতেই, অনেক জ্বালা সহ্য করেছে সে। তার সহযোগিতা ছাড়া আমার পক্ষে সে সময়টা সম্ভব ছিল না। হাজারটা মধ্যেও সে ভেঙে পড়ত না, বরং আমি যেন ভেঙে না পড়ি তার জন্য আখানেক চেষ্টা করত। আশার কথা শোনাতো আমাকে, খুশি রাখার চেষ্টা করত। স্ত্রী হিসেবে অনেক কিছুই তার চাওয়ার বা পাওয়ার ছিল, অথচ সেসব আকাঙ্ক্ষা পূর্ণ না হলেও তাকে দেখাতো একজন সুখী মানুষের মতোই। আমার জানা মতে আর কোনো স্ত্রীকে এরকম কষ্ট ত্যাগ স্বীকার করতে দেখিনি আমি। স্বাধীনতার পর রংবাজ, বেঈমান, বাদী থেকে বেগম ইত্যাদি ছবির সাফল্য আমার অবস্থানকে আরও সুদৃঢ় করে। সোশ্যাল ছাড়াও এ ধরনের সোশ্যাল অ্যাকশনধর্মী ছবিতেও সাফল্য এলো আমার। ফলে পেছন ফিরে তাকাতে হলো না আমাকে আর। আমি বিশ্বাস করি, যথাযথ পরিশ্রম করলে উন্নতি অবধারিত। নিজের জীবনেই আমি তার প্রমাণ পেয়েছি। তাছাড়া নানা রকম বিরূপ অবস্থা সৃষ্টি হলেও কখনো মনোবল ভেঙে যায়নি। সাফল্য এসেছে ঠিকই, কিন্তু মাথা ঘুরে যায়নি আমার। প্রচণ্ড সাফল্যতায় আর প্রাপ্তিতে গা ভাসিয়ে দিইনি আমি। সেই সাফল্যকে ধরে রাখার জন্য আগের মতোই পরিশ্রম করে যাচ্ছি আমি। আমার সন্তানদেরও বড় করেছি ঠিক এই আদর্শে। ৬৩-তে বাপ্পা, ৬৫-তে শম্পা, ৬৬-তে বাপি, ৬৯-এ ময়না এবং ৮২-তে সম্রাটের জন্ম। এদের মধ্যে বাপ্পা ইতিমধ্যেই চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। তার আজকের এই অবস্থানে আমি খুশি। আমি তার জন্য প্রাউড ফিল করি। যদিও ফিল্মে এসেছে সে অনেক সচ্ছলভাবেই, আমার মতো পরিশ্রম করতে বা অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয়নি তাকে। কিন্তু তাই বলে অলস হয়ে বেড়ে ওঠেনি সে। আমার এবং তার মার সেই সব পরিশ্রমের দিনগুলির কথা তাকে আমরা বলেছি। শুধু বাপ্পাই নয়, সন্তানদের প্রত্যেকেই সেসব দিনের কথা জানে এবং বোঝে। ফলে রাজাকে ছেলেমেয়ে বলে তারা বিলাসে গার্ডও পায়নি, বেড়ে উঠেছে আমাদের আদর্শেই। আর এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। বাপ্পা হয়তো আমার জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে, কিংবা তা পারবে না, কোনটাতেই আমার কোনো দুঃখ থাকবে না। আমি শুধু চাই সে সিরিয়াসলি কাজ করে যাক। আমি আরেকটা কারণে খুশি, আমার সন্তানরা প্রত্যেকেই আমার পেশাটাকে শ্রদ্ধা করে। আমার প্রথম নায়িকা ছিল সুচন্দা, বেহুলা ছবিতে। তিনি অনেক ভালো শিল্পী হলেও তার সিনসিয়ারিটি কম ছিল মনে হয় আমার। ইন্ডাস্ট্রিতে থাকতে ব্যক্তিগত অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়, এই বিষয়টির অভাব ছিল তার মধ্যে। কবুরির সঙ্গে আমার খুব সফল জুটি হয়েছিল, দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল আমাদের। কবুরি একজন গুণী শিল্পী, নিঃসন্দেহে। অভিনয়ে চমৎকার দক্ষতা ছিল তার, কিন্তু ক্যারিয়ারের প্রশ্নে যথেষ্ট ক্যালকুলেটিভ ছিলেন না, যার কারণে কম সময়ের মধ্যেই তাকে সরে দাঁড়াতে হয়েছে। ক্যারিয়ারের ব্যাপারে ভুল হিসাবের মাসুল তাকে দিতে হয়েছে। সুজাতার মধ্যেও যথেষ্ট সম্ভাবনা ছিল। ৬০-এর দশকে একটা সময় যখন টপে ছিলেন, ঠিক তখনই বিয়ে করলেন। নায়িকা হিসেবে তার ক্যারিয়ারের ইতি ঘটল সেখানে। তারপর তো এলো ববিতা, শাবানা এরা। ববিতাও নিঃসন্দেহে ভালো শিল্পী। সংসার ছবিতে সুচন্দা আর আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু ৩ বছর পরই আমার বিপরীতে নায়িকা হয়ে এলেন তিনি। শাবানা, আমি কিংবা সুচন্দা একই সময়ের শিল্পী। ৬৫ সালের শিল্পী বলা যায় বোধহয়। পরবর্তী সময়ে তার সঙ্গে অনেক ছবি করেছি। শাবানাও একজন সফল শিল্পী। পর্দার রোমান্টিক জুটি হিসেবে কবুরির সঙ্গেই আমার ভালো অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। আমাদের অভিনীত ছবিগুলো ব্যবসাও করেছিল ভালো। প্রত্যেকেই আমি শ্রদ্ধা করি, প্রত্যেকেই আমার ভালো বন্ধু। আমি যেভাবে তাদেরকে ভালোবাসি, তারা আমাকে সেভাবেই ভালোবাসে।
আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বয়স হলো। যে সময়টাতে এখানে এসেছিলাম সেই সময়ের সঙ্গে আজকের চিত্রপুরীর অনেক পার্থক্য। এর খারাপ এবং ভালো দুই দিকেই আছে। সে প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। নানা রকম ঘাত প্রতিঘাত সয়ে সয়ে আজকের এই অবস্থানে এসেছি। একই রকম ইন্ডাস্ট্রিকেও বিচিত্র সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে এগিয়ে যেতে হয়েছে। আমাদের সময় শেষ হয়ে এসেছে। নতুন ছেলে মেয়েদের নিয়ে এই ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে। প্রার্থনা একটাই, আমাদের যে শ্রম ঘামে একটু একটু করে বেড়ে উঠেছে এই ইন্ডাস্ট্রি, সে আরও যত দূরেই যাক, এই শ্রম ঘামের চিহ্ন যেন মুছে না যায়। নতুন শিল্পীদের প্রতি এই একটাই চাওয়া, আমাদের মর্যাদাটুকু যেন তারা দেয়। আমি একজন ভাগ্যবান শিল্পী, একজন সুখী মানুষ। যা কিছু পাওয়ার ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল, তা আমি আমার এই 50 বছরের জীবনেই পরিপূর্ণভাবে পেয়েছি। কারোর প্রতি কোনো রকম ক্ষোভ নেই। এই মুহূর্তে কোনো কিছু চাওয়ার নেই আমার আর। আপাতত আমার ইচ্ছা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার। সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চাই আমি। এখানেই শেষ হয় সে সাক্ষাৎকার। আজকের এই দিনে সিনেমা সঙ্গীত মঞ্চের পক্ষ থেকে নায়করাজ রাজ্জাককে সশ্রদ্ধ সালাম জানাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। সিনেমা সঙ্গীত মঞ্চ।